নমস্কার, চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনছেন একটি অসাধারণ গল্প, রাজ মুকুট। বীরেন্দ্র প্রতাপ খাপ থেকে তলোয়ার তো বের করে নিয়েছিল, কিন্তু হঠাৎই থেমে গেল। বলল, এর আগে কখনো তুমি আমার সামনে এত বড় স্পর্ধা দেখাওনি সূর্য। আর আমি খুব ভালো করে বুঝতে পারছি এর কারণ কি। তো এখন তোমার জন্য এটাই ভালো হবে যে তুমি নিজেই সত্যিটা বলে দাও। বলো, মহারানী আর তোমার মধ্যে কি চলছে? যখন প্রথম থেকেই আপনি আমার আর মহারানী মা সম্পর্কে ভুল ধারণা পোষণ করেই নিয়েছেন, তখন আপনাকে কিছু বলা বৃথা। আমার লাখো যুক্তির সামনেও আপনার সন্দেহ দূর হওয়ার সম্ভাবনা কম। তাই ওসব এখন থাক। ওঠান আপনার তলোয়ার আর শান্ত করুন আপনার রাগ আমাকে মেরে। কিন্তু এটুকু বুঝে নেন, মহারানীমার সঙ্গে আপনি যা কিছু করছেন পুরোপুরি ভুল করছেন, অন্যায় করছেন, অত্যাচার করছেন, যেটা বিক্রমগড় রাজ্যের মতো এত বড় রাজ্যের মহারাজের শোভা পায় না। বলার পর সূর্যপ্রতাপ তো চুপ করে গেল, কিন্তু বীরেন্দ্র প্রতাপের ভিতরে একটা প্রবল দ্বন্দ্ব তৈরি হলো। এটা সত্যি যে চন্দ্রাবতীর যোগ্যতার প্রতি ও মনে মনে সুতীব্র আকর্ষণ অনুভব করছিল, কিন্তু প্রতিবার ওর নিজের অহংকার মাঝখানে এসে দাঁড়াচ্ছিল। তলোয়ার কোমরের খাপে গুঁজে নিল আর নিজের তাঁবুর দিকে চলতে শুরু করে দিল। পরদিন সকালে বীরেন্দ্র প্রতাপের বাহিনী এগিয়ে চলল এবং দুপুরবেলা দক্ষিণ সীমান্তে গিয়ে উপস্থিত হলো। কিন্তু ওখানকার অবস্থা দেখে ওখানকার সমস্ত লোক চমকে উঠল। সামনে একটা গ্রাম, যার রাস্তায় রাস্তায় শবদেহ পড়েছিল, কুকুরেরা কাড়াকাড়ি করছিল, আকাশে থেকে থেকে শকুনেরা ডানা বিস্তার করে উড়ে সব দেহের উপরে গিয়ে বসে মাংস খুবলে খুবলে খাচ্ছিল। কিছু দূরে বেশ কয়েকটা চিতা জ্বলছিল। চিতা থেকে ওঠা কালো ধোঁয়ায় চারিদিক আচ্ছন্ন হয়ে পড়েছিল। চারিদিকে অস্বাভাবিক দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল। বীরেন্দ্র প্রতাপ এসব দেখে ভিতর থেকে শিউরে উঠল। পালকিতে বসে থাকা মোহিনীর তো বমি উঠে এলো। সে তাড়াতাড়ি পালকির পর্দা ঢেকে দিল এবং জোরে জোরে শ্বাস নিতে লাগলো। মহারাজ, এখানে তো সত্যি সত্যি ধ্বংস হয়ে গেছে। একজন বৈদ্য বীরেন্দ্র প্রতাপের কাছে আস্তে আস্তে বলল, মনে হচ্ছে এই মহামারী পুরো গ্রামকে গিলে ফেলেছে। এখানে কেউ বেঁচে নেই মহারাজ। তখন এক হাকিম চারিদিকে তাকিয়ে বলল, এটা শুধু এই গ্রামেরই অবস্থা নয় মহারাজ, আশেপাশের সমস্ত গ্রাম এই মহামারীর কবলে পড়েছে। দ্রুত মহামারী ছড়িয়ে পড়ছে। এক্ষুনি এর জন্য কিছু করতে হবে মহারাজ, না হলে এই রাজ্যে একজনও মানুষ বাঁচবে না। বৈদ্য, হাকিম, কবিরাজ সবাইয়ের কাছ থেকে হতাশাব্যঞ্জক কথা শুনে বীরেন্দ্র প্রতাপ বিরক্ত হয়ে গেল। সে ঝাঁঝিয়ে বলে উঠল, আপনাদের এখানে এই জন্য নিয়ে আসা হয়নি যে এই সব বাজে কথা বলে আমার মনোবল ভেঙে দেবেন। তাড়াতাড়ি কোনো উপায় বের করুন। ওর কথা শেষ হওয়ার আগেই সূর্যপ্রতাপ বলল, ওদিকে দেখো দাদা, ওই লোকটা এখনো বেঁচে আছে। সবার দৃষ্টি ওদিকে গিয়ে পড়ল। একটা ঝোপের মধ্যে একটা লোক পড়ে কাতরাচ্ছিল। তার পুরো শরীরে বিচিত্র ঘা হয়ে গিয়েছিল, যেখান থেকে রক্ত পড়ছিল। কিছু শকুন ওর মাথার উপর উঠতে শুরু করলো। তা দেখে বীরেন্দ্র প্রতাপ বৈদ্য, হাকিমদের উপর চিৎকার করে বলল, আপনারা এভাবে এখানে দাঁড়িয়ে আছেন কেন? তাড়াতাড়ি ওর চিকিৎসা শুরু করুন। বৈদ্য, হাকিমরা যেন পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। কারুরই ওখান থেকে নড়ার ক্ষমতা ছিল না। একজন কবিরাজ ভয়ে কাঁপতে কাঁপতে বলল, ক্ষমা করবেন, ক্ষমা করবেন মহারাজ, আমি তো এসব করতে পারবো না, আমি এ রোগের চিকিৎসা জানি না। তো একে এভাবেই মরে যেতে দেবে? আবার নিজের তলোয়ার হাতে নিয়ে বলল, এগিয়ে যাও, না হলে আমি তোমার
এর চেয়েও খারাপ অবস্থা করে দেব। কবিরাজ ভয় পেয়ে সামনে এগিয়ে গেল। দাঁড়াও! তখন চন্দ্রবতী পালকি থেকে নামতে নামতে বলল, ওর কাছে যাবে না, সবাই পিছনে সরে যাও। একথা শুনে সবাই ভয়ে পিছিয়ে গেল। বীরেন্দ্র প্রতাপ জিজ্ঞাসু দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। চন্দ্রবতী তাড়াতাড়ি নিজের মুখে একটা কাপড় বাঁধল আর একটা মশাল জ্বালালো। সেই জ্বলন্ত মশালের আগুনে এমন একটা জিনিস দিল যাতে তার থেকে একটা নীল রঙের ধোঁয়া বের হতে লাগলো। সবাই হয়রান হয়ে চন্দ্রাবতীকে দেখতে লাগলো। চন্দ্রাবতী মশাল হাওয়ায় দুলাতে দুলাতে সাবধানে এগিয়ে যেতে লাগলো। নীল ধোঁয়া ওই অসুস্থ লোকটাকে চারিদিক থেকে ঘিরে ফেলল। ওর মাথার উপর থাকা শকুনরা ভয়ে এদিক ওদিক পালাতে লাগলো। চন্দ্রাবতী একটা ওষুধ বের করলো আর যন্ত্রণায় কাতর ওই লোকটার মুখে উঁচু করে ফেলে দিল। লোকটা খুব জোরে কাতরে উঠল আর একেবারে চুপ করে গেল। এইসব দেখে সবাই অবাক হয়ে যাচ্ছিল। এ কি, তুমি তো এর প্রাণই নিয়ে নিলে! বীরেন্দ্র প্রতাপ চন্দ্রাবতীর দিকে এগিয়ে আস্তে আস্তে বলল। চন্দ্রাবতী তীক্ষ্ণ স্বরে বলল, আজ্ঞে না, ও বেঁচে আছে। আমার ওষুধ ওর কষ্ট অনেক কম করে দিয়েছে। আপনি ওখানে দাঁড়িয়ে থাকুন, এগোবেন না, না হলে এই রোগের কবলে পড়ে যাবেন। বীরেন্দ্র প্রতাপ হড়বড় করে থেমে গেল এবং দুপা পিছিয়ে গেল। চন্দ্রাবতী বলল, এগিয়ে যাবার আগে আপনারা সবাই আপনাদের নাক এবং মুখ খুব ভালো করে ঢেকে নিন। এখানকার আকাশে বাতাসে এই মহামারীর বিষ ছড়িয়ে রয়েছে। এর হাত থেকে বাঁচার জন্য সবসময় জ্বলন্ত মশাল নিজেদের সঙ্গে রাখুন আর মশালের আগুনে এই জড়িবুটি ঢালতে থাকুন। জড়িবুটি পুড়ে যে নীল রঙের ধোঁয়া বেরোবে তা মহামারীর বিষাক্ত প্রকোপ কম করতে সাহায্য করবে। চন্দ্রাবতী নিজের কাছ থেকে জড়িবুটির একটা পুঁটুলি বের করলো আর সূর্যপ্রতাপের হাতে ধরিয়ে দিল। কিছুক্ষণ পর বীরেন্দ্র প্রতাপের বাহিনী সেখান থেকে সামনের দিকে এগিয়ে গেল। সবার মুখ ঢাকা ও হাতে জ্বলন্ত মশাল। নীল ধোঁয়ায় দিগন্ত আচ্ছন্ন হয়ে উঠেছে। চন্দ্রাবতী যে লোকটাকে ওষুধ দিয়েছিল সে একটা ঘোড়ায় টানা পালকিতে বেহুঁশ হয়ে পড়েছিল। ওর ঘায়ে কেউ মলম লাগাচ্ছিল, কিন্তু যত সামনে তারা এগোচ্ছিল ততই আরো বীভৎস দৃশ্য দেখতে পাচ্ছিল। রাস্তায় যত গ্রাম পড়ল সব জায়গাতেই মৃতদেহের ঢিপি দেখতে পেল। কোথাও একজনও বেঁচে ছিল না। বিক্রমগড়ের এরকম দুর্দশা দেখে বীরেন্দ্র প্রতাপের মন ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছিল। এমতাবস্থায় দূরের বড় রাস্তায় কিছু গরুর গাড়ি যেতে দেখা গেল। সূর্যপ্রতাপ দ্রুত নিজের ঘোড়া জোরে ছুটিয়ে ওদের কাছে গিয়ে উপস্থিত হলো আর গরুর গাড়িগুলো থামানোর ইশারা করল। তোমরা কারা? সূর্যপ্রতাপ জিজ্ঞেস করল। কোথায় যাচ্ছ? একজন বুড়ো লোক গরুর গাড়ি থেকে নামতে নামতে বলল, আমরা আশেপাশের গ্রামেই থাকি রাজকুমার। এই রোগ আমাদের সব কিছু কেড়ে নিয়েছে, এখন প্রাণ বাঁচিয়ে পালাচ্ছি। সূর্যপ্রতাপ ভালো করে লক্ষ্য করে দেখল এই বুড়ো লোকটার চোখে হালকা নীল আভা। আপনারা সবাই গরুর গাড়ি থেকে নামুন, সূর্যপ্রতাপ উঁচু গলায় বলল। সমস্ত গ্রামবাসীরা গরুর গাড়ি থেকে নেমে গেল। ওদের মধ্যে বাচ্চা, বুড়ো, জোয়ান, নারী, পুরুষ সবাই সামিল ছিল। ততক্ষণে বীরেন্দ্র প্রতাপও সেখানে এসে উপস্থিত হলো। মহারাজ, এই সমস্ত গ্রামবাসীরা মহামারীর কবলে পড়ে গেছে, সূর্যপ্রতাপ বলল। সবার চোখেই নীল আভা দেখা যাচ্ছে। বীরেন্দ্র প্রতাপের কপালে চিন্তার রেখা স্পষ্ট হলো। ওর সামনে দাঁড়ানো গ্রামবাসীরাও চিন্তিত হয়ে উঠল। মৃত্যু ভয় তাদের মুখে পরিষ্কার দেখা গেল। তখন চন্দ্রাবতী কাছে এসে বলল, আমাদের এখানেই এদের সবাইকে রেখে চিকিৎসা করতে হবে, যাতে এই মহামারী এখান থেকে আর কোথাও ছড়িয়ে না পড়ে। কিন্তু এসব হবে কি করে? বীরেন্দ্র জিজ্ঞাসা করল। চন্দ্রাবতী উত্তর দিল, সৈনিকদের বলুন তারা ওই দূরের মাঠে শিবির নির্মাণ করুক, রোগীদের আলাদা তাঁবুতে রাখা হোক। আমাদেরও এখানেই থাকতে হবে, সামনে এগিয়ে গিয়ে কোনো লাভ নেই।
বরং কিছু সৈনিকদের পাঠান। ওদের বলুন যে রাস্তায় যত লোক দেখা যাবে তাদের সবাইকে এই শিবিরে আনতে। সমস্ত রুগীদের একই জায়গায় রাখলে আমাদের চিকিৎসা করতে সুবিধে হবে, আর মহামারীর অল্প কিছু হলেও মোকাবিলা করতে পারবো আমরা। আর হ্যাঁ, যত সব দেহ এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে সব এক জায়গায় এনে চিতা জ্বালিয়ে তাদের অন্তিম সংস্কার করা হোক, না হলে ওইসব মৃতদেহ থেকে সংক্রমণ ছড়িয়ে পড়বে। বীরেন্দ্র প্রতাপ সমেত সমস্ত লোকজন এসব কথা শুনছিল, কারণ চন্দ্রাবতীর কথা মানা ছাড়া ওদের কাছে দ্বিতীয় কোনো রাস্তাই ছিল না। কিছুক্ষণ পরে সেখানে একটা বিশাল বড় শিবির তৈরি হয়ে গেল। সন্ধ্যা হতে না হতে আশেপাশের গ্রাম থেকে অনেক রুগীকে সেখানে এনে জড়ো করা হলো। চারিদিক মশালের থেকে বেরোনো নীল ধোঁয়ার কুণ্ডলিতে আবৃত হলো। রুগীদের চিকিৎসা খুব জোরদার চলতে লাগলো। বীরেন্দ্র প্রতাপ চুপ করে দাঁড়িয়ে চন্দ্রাবতীকে দেখছিল। সে ছুটে ছুটে রুগীদের ওষুধ দিচ্ছিল, বৈদ্য হাকিমদের বোঝাচ্ছিল, এমনকি ওষুধ শেষ হয়ে গেলে নিজেই জড়িবুটি বেটে ওষুধ তৈরি করছিল। ওই মুখোশধারী গুন্ডাদের সঙ্গে লড়াই করতে করতে চন্দ্রাবতী তো ঘায়েল হয়েছিল, বীরেন্দ্র প্রতাপ নিজের মনে বলছিল। কিন্তু তবুও হার মানেনি। এক যোদ্ধার মতো মহামারীর মোকাবিলা করেছে। যে কাজ রাজ্যের বড় বড় সব সুদক্ষ কবিরাজরা করতে পারেনি, সেই কাজ চন্দ্রাবতী একা করছে। বীরেন্দ্র প্রতাপের পাশে দাঁড়ানো মোহিনী তার মনে জেগে ওঠা এই দ্বন্দ্বকে অনুভব করতে পারছিল, আর এই জন্য মনে মনে ঈর্ষার আগুনে পুড়ে মরতে লাগলো। ও পরিষ্কার বুঝতে পারছিল বীরেন্দ্র আবার চন্দ্রাবতীর প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে। ও মনে মনে বলল, চন্দ্রাবতী নামের এই কাঁটাটাকে আমি যতই উপড়ে ফেলার চেষ্টা করছি ও ততই গেড়ে বসে যাচ্ছে। আমার আর এসব সহ্য হচ্ছে না। যদি নিজেই এই মহামারীর কবলে পড়তো তাহলে আমি শান্তি পেতাম। ও তোড়পে তোড়পে মরে যাক, আমার পথের কাঁটা দূর হোক, আমার প্রাণ ছুড়াক। তখনই চন্দ্রাবতীকে ওদের দিকে আসতে দেখল, আর ও একেবারে নিজেকে সামলে নিল। চন্দ্রাবতী বীরেন্দ্র প্রতাপের কাছে এসে বলল, মহারাজ, এই মহামারী ভয়ঙ্কর ধ্বংস সৃষ্টি করেছে। আমি যে ওষুধ দিচ্ছি তা শুধু কিছুক্ষণ রোগীদের রোগ যন্ত্রণা থেকে অব্যাহতি দেবে, কিন্তু এরপর এমন একটা পরিস্থিতি আসবে যখন এই ওষুধ আর কাজ করবে না। তখন রোগীদের আর প্রাণে বাঁচানো সম্ভব হবে না। এ কথা শুনে বীরেন্দ্র প্রতাপের গভীর ধাক্কা লাগলো। ও কিছু ভাবতে ভাবতে বলল, তাহলে কি সত্যি এই রোগের কোনো চিকিৎসা নেই? আমাদের প্রজারা কি এইভাবেই একদিন ছটফট করতে করতে মরে যাবে? চন্দ্রাবতী এক মুহূর্ত চুপ করে থেকে বলল, স্থায়ী চিকিৎসা তখনই সম্ভব যখন আমরা এই রোগের মূল কারণ জানতে পারব, আর আমি এখন তার সন্ধানেই যাচ্ছি মহারাজ। এ কথা শুনে বীরেন্দ্র প্রতাপ চমকে তাকালো ওর দিকে। মোহিনীরও একদম কান খাড়া হয়ে গেল। কিন্তু এ কাজ তো অসম্ভব। বীরেন্দ্র চন্দ্রাবতীর দিকে গভীরভাবে দেখতে দেখতে বলল, আমাদের রাজ্যের পুরো দক্ষিণ সীমান্তের চারিদিকে মহামারী ছড়িয়ে পড়েছে। যারা এর কবলে পড়েছিল তারা হয়তো সবাই মারা গেছে। চন্দ্রাবতী তার কথা শেষ হওয়ার আগেই বলল, আমি জানি মহারাজ, কিন্তু আমাদের কাছে এই একটাই রাস্তা আছে। কিছুদিনের মধ্যে এই মহামারী আমাদের রাজ্যকে পুরো ধ্বংস করে দেবে। আমি এক্ষুনি এখান থেকে রওনা হচ্ছি। কিন্তু তুমি এখন চলে যাবে, এই সমস্ত রোগীদের কি হবে? বীরেন্দ্র চিন্তিত হয়ে জিজ্ঞাসা করল। চিন্তা করবেন না মহারাজ, চন্দ্রাবতী ওকে শান্ত করতে করতে বলল, আমাদের রাজ্যের অন্তর্গত পর্ণগুড়ি জমিদারি অঞ্চলের অনুকূল শাস্ত্রী, একজন বিখ্যাত কবিরাজ, তিনি এখানে এসে গেছেন। উনি ভীষণ দক্ষ। ওনাকে আমি বলে দিয়েছি এখানকার আশেপাশের জঙ্গলে প্রয়োজনীয় জড়িবুটি সব পাওয়া যাবে। উনি ওষুধ তৈরি করে রোগীদের দিতে থাকবেন। একথা বলে চন্দ্রাবতী সেখান থেকে চলে যেতে লাগলো। দাঁড়ান মহারানী মা,
বলে সূর্যপ্রতাপ সেখানে এসে উপস্থিত হলো। আপনি একলা যাবেন না, কিছু সৈনিককে সঙ্গে নিয়ে আমিও যাব আপনার সঙ্গে। না কুমার, চন্দ্রাবতী সঙ্গে সঙ্গে বলে উঠল, তোমার আর সৈনিকদের প্রয়োজন এখানে, এ কাজ আমি একাই করতে পারবো। এ কথা বলে চন্দ্রাবতী একটা ঘোড়ায় চড়ে বসল আর দ্রুত সেখান থেকে চলে গেল। বীরেন্দ্র প্রতাপ তখনও চুপ করে এসব দেখছিল। সে চন্দ্রাবতীকে বিন্দুমাত্র ঠেকানোর চেষ্টা করল না, কেননা এখন ওর বিশ্বাস হতে শুরু করেছিল যে একমাত্র চন্দ্রাবতীই পারে এই মহামারীর হাত থেকে এই রাজ্যকে রক্ষা করতে। কিন্তু এই বিশ্বাসের মধ্যেও একটা সন্দেহ ওর মনের মধ্যে মাথা চাড়া দিয়ে উঠল। ওর একান্ত নিজস্ব দেহরক্ষক সুমন্তকে ডাকল এবং তার কানে ফিসফিস করে বলল, মহারানীর পিছু নাও, কিন্তু সে যেন ঘুণাক্ষরেও টের না পায়। সুমন্ত দ্রুত তার ঘোড়ায় চড়ে বসল এবং সেই পথের দিকে চলল যে পথে একটু আগেই চন্দ্রাবতী গিয়েছে। বীরেন্দ্র প্রতাপ ও সূর্যপ্রতাপ দুজনেই শিবিরের দিকে এগিয়ে গেল। মোহিনী একা ছিল, ওর মুখে একটা শয়তানি হাসি খেলে গেল। ও একটু দূরে দাঁড়ানো এক সৈনিকের দিকে ইশারা করল এবং তাঁবুর দিকে চলে গেল। মোহিনীর পিছন পিছন ওই সৈনিকও তাঁবুর মধ্যে চলে এলো। মোহিনী তাকে বুঝিয়ে বলল, এক্ষুনি তুমি আমার বাবার কাছে চলে যাও আর তাকে গিয়ে বলো যেই সব মুখোশধারী গুন্ডাদের বাবা পাঠিয়েছিল তারা সব ব্যর্থ হয়েছে। চন্দ্রাবতী এখনো বেঁচে আছে, একটু আগে উত্তর দিকে কোথাও গেছে, আর একদম একা। এরকম সুযোগ আমরা আর পাবো না। এইবার চন্দ্রাবতী যেন আর না বাঁচে। সৈনিক যে আজ্ঞে বলে প্রণাম করল এবং সেখান থেকে তাড়াতাড়ি চলে যাবার জন্য পেছন ফিরল। হঠাৎ পিছনে বীরেন্দ্র প্রতাপকে দেখে সৈনিক ভয় পেয়ে থেমে গেল। মোহিনীর পায়ের তলা থেকে মাটি সরে গেল। ভয়ে ওর মুখ সাদা হয়ে গেল। বীরেন্দ্র প্রতাপের হাবভাব দেখে মনে হচ্ছিল ও মোহিনীর সব কথা শুনে ফেলেছে। তাহলে কি বীরেন্দ্র প্রতাপের কাছে মোহিনীর আসল উদ্দেশ্য প্রকাশিত হয়ে গেল? চন্দ্রাবতী কি মহামারীর মূল কারণ জানতে পারবে, নাকি তার আগেই মোহিনীর পাঠানো হত্যাকারী তাকে মেরে ফেলবে? জানতে হলে শুনতে থাকুন রাজমুকুট, এক ঐতিহাসিক প্রতিশোধ, শুধুমাত্র চাঁদনির সঙ্গে চাঁদনি চ্যানেলে।